তো বন্ধুরা, আজকে সকালবেলা আমার সাথে যে কি গড়বড় হয়েছে সেটা তোমরা দেখে নিয়েছো, যারা আমার ভিডিও দুবার দেখেছো। প্রথমে আমি ভিডিও আপলোড করেছি, আমি জানি না আপলোড করার সময় কোন জায়গায় আমি কি আঙ্গুল দিয়েছি না দিয়েছি, পুরো আমার ভয়েসটাই মিউট হয়ে গেছে। আমি যখন অনেকক্ষণ পরে যখন আমি আসলাম আমার স্টুডিওতে আসলাম, এসে না আমি দেখলাম, দেখে কি আমার আমাদের সোনালিদি আমাকে, যে সোনালিদি তো সবসময় আমার জান, সোনালিদি তো সবসময় আমাকে সব কিছুর থেকে করে। তো সোনালিদি এসে বলে কি, মন তুই তোর আওয়াজ কই গেল বলে হাসছে। আমি আওয়াজ কই গেল মানে, সাথে সাথে আমি গিয়ে চেক করলাম, হ্যাঁ আমার আওয়াজ নেই, মানে আমি আওয়াজ মিউট করে ভিডিও দিয়ে দিয়েছি বলো। এরপরে আবার দ্বিতীয়বার আবার আওয়াজটা ঠিক করলাম, কিন্তু আওয়াজ আমার অরিজিনাল আওয়াজ নেই, মানে ওটা আবার অন্য জায়গায় চলে গেছে, মানে আওয়াজটা হচ্ছে আমার আওয়াজটা অন্যরকম হয়ে গেছে। টেডিটের জন্য না কিসের জন্য হয়েছে আমি জানি না। এডিট তো সাধারণত আমি করি না, ভয়েসটা একটু বাড়াই। আর এডিটে তো সেরকম করে কিছু করা হয় না, হঠাৎ এডিট করা হয় যখন বাড়িতে লোক চলে আসে, কেউ চলে আসলো তখন হঠাৎ এডিট করা হয়, এডিট তো করা হয় না। দেখি কি, যখন আমি আপলোড করে দিয়েছি তারপরে দেখছি যে ওই সমস্যা না, থাক ওই আর কত করবো বলো। এমনিতে আজকে রবিবার, প্রচুর পরিমাণে রান্না। রবিবার মানেই আমাদের বাড়িতে প্রচুর কাজ। সারা সপ্তাহ আমরা কেউ বাড়িতে থাকি না, রবিবারে প্রচুর কাজ থাকে। আর রান্না বান্নার অন্য লেভেলেরই থাকে। দেখো, প্রতিদিনই আমাদের বাড়িতে রান্না বান্না একটা আলাদা লেভেলেরই হয়, কিন্তু রবিবার দিন আরও বেশি করে হয়, কাজের চাপ প্রচুর থাকে। তার মধ্যে দুইবার করে ভিডিও আপলোড করা আমার পক্ষে তো সম্ভব ছিল না, তাও আমি চেষ্টা করেছি। যা হয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। এটার জন্য তোমাদের কাছে সরি চাইছি, যারা দুইবার করে এসেছো আমার ভিডিও দেখতে এবং বলে গেছো যে তোমার আওয়াজ কই গেল, আমি আওয়াজই খুঁজে পাইনি। আচ্ছা, পরের বার ওই আওয়াজেই তোমাদেরকে শুনতে হয়েছে, কিছু মনে করো না, তার জন্য এখন ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো চলো আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই, তারপরে ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, ভালোই আছি আর সুস্থই আছি। খারাপ থেকে লাভ কি বলো, ভালোই আছি আর সুস্থই আছি। তো এই মুহূর্তে একটা ভিডিও নিয়ে বসেছি। অবশ্যই ম্যান্ডিকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ম্যান্ডির ভিডিও, গতকালকে ভিডিও দেখেছি। দেখো, এক দুটো পয়েন্ট নিয়ে, ছোট ছোট পয়েন্ট নিয়ে তো আলোচনা করা যায় না। তো আমার মনে হলো যে আরো দুটো পয়েন্ট পাই, তারপরে ম্যান্ডির ভিডিও দেখে আমার যা মনে হবে আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে গতকালকে ভিডিও এবং আজকের ভিডিও দুটো মিলে আমার কিছু কন্টেন্ট আমি পেয়েছি, যেখান থেকে আমার কিছু বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে ম্যান্ডি যা এসে ম্যান্ডির সাথে সাক্ষাৎকারে ম্যান্ডি জায়ের সাথে কি কথোপকথন হচ্ছে সেটা শোনানো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ম্যান্ডির ঠাকুর ঘর ছাদে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, দর্শকদের কথা, এটা ম্যান্ডির বাচ্চা মেয়েটার কথা কিছু বলার আছে কি, এবং ম্যান্ডির শ্বশুর বাড়িতে যে প্রোগ্রামটা শুরু হয়েছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। সবার আগে বলি ম্যান্ডির বাচ্চা মেয়েটার কথা। দেখো, আমরা তো ভালো মতনই জানি যে ম্যান্ডি কিন্তু ওই বাচ্চাকে খেয়াল করবে না, এটা তো না অসম্ভব ব্যাপার। মা বাচ্চাকে খেয়াল করবে না, এটা তো আমি বলতেই পারি না। মা বাচ্চাকে ভালোবাসবে না, এটা তো আমি বলতেই পারি না। আমি কোনোদিন এই কথা বলতে পারি না। হ্যাঁ, কিন্তু ম্যান্ডির চোখে যেন কি ঢুকলো গো, ম্যান্ডি বাচ্চা যখন স্কুলে যাচ্ছে সেই দিকগুলো খেয়াল করে না। বাচ্চা যখন স্কুল থেকে বাড়ি ফিরছে, হোমওয়ার্ক যে বাচ্চাগুলোকে কি দিচ্ছে, দেখো প্রত্যেকটা বাচ্চা যখন স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে কিন্তু ওদের একটা স্কুলের থেকে দিয়ে দেয় হোমওয়ার্ক, বাড়িতে বসে হোমওয়ার্কটা করে তারপরে কিন্তু যেতে হয়। সেই হোমওয়ার্ক আজ অবধি কিন্তু ম্যান্ডিকে দেখলাম না একটু বসে বাচ্চাটাকে নিয়ে বসছে বা হোমওয়ার্ক করেছে। হ্যাঁ, আমি জানি, এটা নিয়ে আমি নেগেটিভিটি ছড়াচ্ছি না, বা আমি জানি যে ম্যান্ডি একটা ব্লগার এবং ম্যান্ডির প্রচুর কাজ রয়েছে, বিজনেস রয়েছে, ঘরের কাজ রয়েছে, সাথেই হচ্ছে ওর নিজের একটা ঘর বানাচ্ছে। এখন না হলে ঘর বানাচ্ছে, কিন্তু এই যে বিগত 5 বছর ধরে তোমরা দেখতে পেয়েছো, দুটা দিন বা একটা দিন, সপ্তাহে একটা দিন পুরো চেক করা, বইগুলো পুরোপুরি চেক করা, যে বা মা আয় তো দেখি তো তোকে কি কি হোমওয়ার্ক দিয়েছে, তুই কতটুকু উন্নতি করেছিস, তুই কিসে ভুল করছিস, কোন জায়গাটা তোর খামতি রয়েছে, এই জায়গাটা আমি দেখি না। এই জায়গা কিন্তু ম্যান্ডির মধ্যে দেখতে পাই না। ম্যান্ডির মধ্যে পড়াশোনার ব্যাপারটাই নেই। পড়াশোনা যে আগ্রহ, পড়াশোনা নিয়ে যে একটু চিন্তাভাবনা, পড়াশোনাকে করতে হবে, পড়াশোনা নিয়ে সে মেয়েকে যে সিরিয়াস যে ব্যাপারটা ম্যান্ডির মধ্যে কিন্তু আমি দেখতে পাই না। সেরকমই গতকাল যখন ম্যান্ডির মেয়ে, হ্যাঁ জয়ী অবশ্যই, রেডি হচ্ছিল স্কুল ড্রেসের জন্য, তুমি সত্যি যারা দেখেছো বলো তো, এটা দৃষ্টিকটু লাগেনি? ড্রেসটা কি ওরকম করে পরায়? ওরকম করে কেউ ড্রেস পরায়? একদম ড্রেসটা আয়রন করা ছিল না, ড্রেসটাকে একদম কুচকোনো ড্রেস ছিল, মানে ওয়াশিং মেশিনে দিয়েছিল কিনা আমি বলতে পারবো না, নাকি নিজে হাতে কেচেছিল, না কে কেচেছিল। ওরকমই যে কাচার পরে যে কুচকানো যে ভাবটা থাকে, সেই কুচকানো ভাব, নাকি ঘরে যখন জামা কাপড় ছেড়ে রেখেছে ওরকম করে দোলা করে রেখেছিল, পরের দিন ওটাকে ঝেড়ে ফেড়ে পরিয়ে দিয়েছে নাকি জানি না। মানে ওটা একটা
আমি কি বলবো, আজকালকার দিনে একদম যারা নিম্ন মধ্যবিত্ত বাচ্চা কাচ্চারা, তারাও যখন স্কুলে যায় ফিট এবং ফাট হয়ে যায়, মানে সুন্দর দেখতে লাগে, প্রত্যেকটা জামা কাপড় আয়রন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেস প্রপারলি পরা। কিন্তু বাচ্চাটাকে দেখেছি ড্রেস প্রপারলি তখনও পরানো হয়নি, এবং জামা পরে হয়তো পরিয়েছে, আমাদের সাথে শেয়ার করেনি। কিন্তু কিন্তু ড্রেসটা তো আয়রন করা হয়নি, ড্রেসটা কুচকানো, মানে এই যে স্কুলে যেতে হয় একটা গায়ে ছাড়া ভাব, যেতে হচ্ছে, চলে যাও, এরকম একটা ব্যাপার কিন্তু ম্যান্ডির মধ্যে আমি লক্ষ্য করতে পারছি বেশ কিছুদিন ধরে। বাচ্চার প্রতি, এই পড়াশোনার প্রতি না, আমি বলছি না যে বাচ্চাকে খেতে দিচ্ছে না, বাচ্চার প্রতি অযত্ন করছে, বাচ্চাকে নিয়ে চিন্তা করছে না, আমি এগুলো কিছুই বলছি না। হ্যাঁ, কিন্তু বাচ্চার প্রতি, ওর এই পড়াশোনার প্রতি, বাচ্চার দিকের এই পড়াশোনার প্রতি কিন্তু ওর একটা অগ্রাহ্য রয়েছে, মানে অতটা আমার গায়ে লাগে না, এই একটা ব্যাপার কিন্তু ম্যান্ডির মধ্যে রয়েছে, যেটা বাচ্চারই ভবিষ্যতের জন্য খারাপ। বা বলতে পারি বাচ্চার ভিত, এখনই হচ্ছে ভিত তৈরি করার সময়। এই সময় যদি ভিত না তৈরি করা না করা হয় না, বড় ইমারত কিন্তু কোনো মতেই গড়তে পারে না। ভিত আগে শক্ত করতে হবে। যেমন আজকে ম্যান্ডি নিজেই বলছে আমার ঘরের উপরে কিন্তু ছাদ দেওয়া যাবে না, তাহলে আমার ঘরটা ধসে পড়বে। কেন ছাদ দেওয়া যাবে না? তার কারণ ভিতটা ছাদের উপরে ছাদ দেওয়ার জন্য তৈরি করা নেই, ছাদের উপরে টিনের ঘরটা দেওয়ার জন্য তৈরি করা রয়েছে। এরকম আমরা অনেক ছাদই দেখেছি, একটা ছাদের উপরে দুটো দেয় না, যেমন আমাদের দুটো ছাদ এবার তিনটে ছাদে দিলে পুরো আমাদের কোনো সমস্যা নেই, কি আমাদের ভিতটা ওরকম করে তৈরি করেছে। তার মানে কি আমাদের যত ভিত শক্ত হবে ততই আমরা ইমারত তৈরি করতে পারবো। সেরকমই বাচ্চাদের এই সময়টাতে যত তোমরা ভিত শক্ত করতে পারবে, তত বেশি ওরা পড়াশোনার দিকে এগিয়ে যাবে, তত বেশি ওরা আরো অনেক 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 ডিগ্রি লাভ করবে, তাই তো? এগুলো ইমারত তো ডিগ্রির মতন। তো এইগুলোর জন্য এখন ভিতটা শক্ত করতে হবে। শুধুমাত্র টিচারের ভরসায় থাকা, শুধুমাত্র টিচার আসছে পড়িয়ে চলে যাচ্ছে, টিচার তো পড়াবেই, টিচারের এখনকার দিনের বাচ্চাদের টিচার লাগে, আমার নেই, আমার দুটো বাচ্চাদের চারটে টিচার রয়েছে, তো নেই, অবশ্যই রয়েছে। কিন্তু তার সাথে সাথে বাবা মার লক্ষ্য করতে হবে কোন জায়গায় খামতি, কোন জায়গায় ভুল, কোন জায়গায় ঠিক, কোন জায়গায় মেয়ে গ্রোথ করছে, কোন জায়গায় মেয়ে একটুখানি ডাউন রয়েছে, এগুলো কিন্তু ফলো করতে হবে, বুঝতে পেরেছো? এটা আমি কিন্তু ম্যান্ডির মধ্যে লক্ষ্য করতে পারছি না। আচ্ছা, এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত ব্যাপার গেল, আজকে ম্যান্ডি বড় করে বলছে, বলার মানে বড় করে মিনস হচ্ছে গলা চওড়া করে বলছে, এই জানো এই যে গান হচ্ছে না, এই গানের জন্য না আমি না আমার মেয়ে মানে দিদিভাইয়ের সাথে, মানে আমার বদ্দির সাথে কি কথা হচ্ছে না সেটা শোনাতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য শোনাতে পারছি না। কিন্তু যাক, আজকে আমি একটু সাহস করেই নিই, আজকে আমি একটু তোমাদেরকে কথাটা শুনিয়েই দিই, আমাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে শুনিয়ে দিই। ব্যাপারটা ওটা নয় যে বদ্দির সাথে কি কথা হচ্ছে সেটা আমাদেরকে শোনাবে, ব্যাপারটা হচ্ছে দর্শক বন্ধুরা এত বেশি, দুটো ব্যাপার রয়েছে। একটা ব্যাপার হচ্ছে দর্শক বন্ধুরা এত বেশি ঠাকুরের সিংহাসন নিয়ে কমেন্ট করেছে, সেটা নিয়ে বদ্দির সাথে একটা আলোচনা, এবং বদ্দিকে উদ্দেশ্য করে দর্শকদের তার নিজের মনের কথাটাকে ব্যক্ত করা, এটা হচ্ছে প্রথম কাজ করেছে ম্যান্ডি। দ্বিতীয়ত কাজ, ম্যান্ডি যেহেতু তার অর্পিতার সাথে যে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, যায় যে মিল রয়েছে, যায় যে ভালো সম্পর্ক রয়েছে, যেটা পাবলিক বলছিল যে যায় মিল নেই, জায়ের সাথে কোনো কথোপকথন নেই, এই যাকে ও দেখতে পারে না, ওই যাকে ও দেখতে পারে না, বা মানে এই যে কন্ট্রোভার্সিটা উঠে এসেছিল, সেটাকে প্রুফ করার জন্য যে না আমাদের যায় কিন্তু বেশ মিল আছে। আচ্ছা, ভালো কথা, তোমাদের যায় মিল থাকা তো ভালো কথা, পরিবারের মধ্যে মিল থাকলে তো কাদের মধ্যে মিল থাকবে, ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হলো, তাহলে আজকে না হয় তোমাদের ওখানটায় তোমার কীর্তন হচ্ছে, তোমার শ্বশুরবাড়িতে কীর্তন হচ্ছে, আজকে না হয় আওয়াজটা তুমি মিউট করে দেওয়ার কথা বলেছো, কিন্তু যেদিন এই গন্ডগোলটা আমাদের কন্ট্রোভার্সির জন্য পুরো ছড়িয়েছিল, যেদিন তুমি যাকে নিয়ে যা তোমার কাছে অ্যাডসেন্স প্রিন্টার বা কাগজটা নিয়ে আসলো, সেই দিন কেন তুমি তোমাদের কথাটাগুলো শোনালে না? কেন সেদিনকা এটা মানে সামনে এসে, দর্শকদের সামনে এসে দিদির মুখে ক্যামেরাটা ধরে কেন বললে না, দিদি জানো তোমাকে নিয়ে আমাকে নিয়ে এত গন্ডগোল হচ্ছে, কেন সেটা করলে না? সেদিনকা তো কোনো গান চলছিল না, সেদিনকা তো কোনো কীর্তন চলছিল না, কেন সেদিনকা তুমি সেই জায়গাটাকে মিউট করে রেখে, তোমাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটাকে মিউট করে রেখে তুমি নিজের মন গড়া কথাগুলো বলে দিলে? সত্যি কি সেদিন তুমি দিদিভাইয়ের সাথে এই কথাগুলো আলোচনা করছিলে, নাকি দিদিভাইকে জানিয়েছে বা জানিয়েছো? কিছুই তো জানাওনি। হ্যাঁ, হতে পারে এটা দিদিভাই পরে তোমার ভিডিও থেকে জেনেছে, বা বলতে পারো দিদিভাইকে ওভার টেলিফোন তুমি জানিয়েছো, বা মুখে সাক্ষাৎকার হয়েছে তখন জানিয়েছো, এবং তুমি দিদিভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়েছো, মানে তোমার দিদির কাছ থেকে, যে দিদি তোমার সম্বন্ধে এই কথা হচ্ছে, আমি তোমাকে নিয়ে দুটো কথা কিন্তু আমার ভিডিওতে বলবো, এটা তুমি করেছো হয়তো। কিন্তু সেই দিন অন দ্য স্পট তুমি যেই ক্লিপটা তুলে এনে আমাদেরকে দেখিয়েছো, ওই ক্লিপটা কিন্তু সেই দিনকার নয়, সেই কারণেই কিন্তু তুমি শোনাতে পারোনি। সেই ক্লিপটা ছোট মা বলে দিয়েছিল 2 দিন আগেকার ক্লিপ, তুমি বাঁশি
বাসি ক্লিপ, বাসি খাবার আমাদেরকে টাটকা বলে পরিবেশন করেছো, এবং যারা তোমার ভালোবাসার দর্শক তারা সেই বাসি খাবারকে টাটকা বলে খেয়েছে, বুঝেছো? সেই খাবারটা কিন্তু টাটকা ছিল না, তুমি সেটাকে টাটকা বলে পরিবেশন করেছো। সেই কারণেই কিন্তু তুমি সেদিনকার ভয়েসটা দিতে পারোনি, অরিজিনাল ভয়েস দিতে পারোনি। এটা মানো তো তুমি? দেখো, তুমি ভাবো নিজেকে তুমি বিশাল চালাকি করতে পারো, কিন্তু সত্যি কথা বলতে কি তুমি মানে তোমার বাড়িতে তো আরও চ্যানেল রয়েছে, তুমি যদি কোনো চালাকি করো তোমার ওই চ্যানেলগুলো থেকে ধরা পড়ে যাবে, তাই না? ধরা কিন্তু তুমি পড়েই গেছো। এটাই বোঝানোর চেষ্টা করলাম, তোমার সাথে তোমার দিদির ভালো সম্পর্ক হতেই পারে, কিন্তু সেই সম্পর্কটাকে নিয়ে যেরকম তুমি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছো, সেরকমই দর্শকদের বলার জায়গাটা কিন্তু তুমিই করে দিয়েছো। আর আজকে তোমাকে এসে এটা প্রমাণ করতে হচ্ছে আমার সাথে আমার দিদির সম্পর্কটা বেশ ভালো, সেই জন্য কপিরাইট আসুক আর যাই আসুক আমার আবার দিদির কথা কিন্তু তোমাকে শোনাতেই হবে। কিন্তু যদি সত্যি সত্যি সেই ক্লিপটা আগের না হতো, তুমি কিন্তু সেদিনকাই কথাগুলো শোনাতে, তার মানে সেই ক্লিপটা সেদিনকার ছিল না, ঠিক আছে? আচ্ছা, আরও একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসন নিয়ে ওর যে বক্তব্য, আমি ওর বক্তব্যে একদমই সহমত পোষণ করছি না। তার কারণটা কি? দেখো, ঠাকুরের সিংহাসন ও কোথায় রেখেছে? বারান্দায়। ও বলছে আমার সিংহাসন তো বারান্দায় রয়েছে, ঢাকা রয়েছে, তাতে কি হয়েছে? বারান্দায় সিংহাসন রয়েছে। না, বারান্দায় সিংহাসন মানে দেখো, আমাদের মেয়েলি যে সমস্যাটা হয় সেটা আমরা যাই, তখন আমাদের গায়ের হাওয়া কিন্তু ঠাকুর ঘরে লাগে। এবার তুমি বিশ্বাস করো কি করো না, তুমিও সেটাকে মানো কি মানো না, সেই সময় তুমি উচিত মনে করো কি করো না, তুমি ঠাকুর ছকেছো না, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা অনেক মানুষ আছে যেটা এখনো পর্যন্ত মেনে উঠতে পারেনি। তো তখন সেই সময়টা গেলে পরে গায়ের হাওয়া একটা লাগছে, সেটা একটা ব্যাপার। খাওয়া দাওয়া, মাছ মাংস তুমি খাওয়া দাওয়া করছো, ওদিক দিয়ে যাচ্ছ, তখন একটা গায়ের হাওয়া লাগছে। বাড়িতে যে যাই আসছে না আসছে, যেই কাপড়ে আসছে, যেইভাবে আসছে, বাসি কাপড়ে আসছে না ধোয়া কাপড়ে আসছে, আধোয়া কাপড়ে আসছে, ঘরে বারান্দা দিয়ে যখন যে যাচ্ছে তার হাওয়া লাগছে। তুমি যখন ঝাড়ু দিচ্ছ, ঘর মুছছো, রান্নার তোমার কাজের লোক মানে হাত ইয়ে করার কি, তোমার হেল্পিং হ্যান্ড যে আসছে, সে যখন আসছে তার গায়ের হাওয়াটা একটা লাগছে। সব অনিয়ম হচ্ছে। এবং বারান্দায় থাকা মানে ঠাকুরকে আমরা বাইরে বের করে রেখেছি এরকম না, বারান্দায় যে সব ঠাকুর থাকে না। আমিও প্ল্যান করেছি বারান্দায় রাখবো, কিন্তু বারান্দাটা ঠিক কিরকম বারান্দাটা কি এরকম করে উদলা, এরকম করে খোলা ঘরের বাইরে রেখে দেবো আমি? না, বারান্দার মধ্যেও আমি একটা ঘর করব, বিশাল বড় বারান্দা আমাদের, বারান্দার মধ্যে আমরা বড় ঘর করব, ঘর করে সুন্দর করে একটা ঠাকুর ঘর করব, সেখানে আমি ঠাকুর ঘর রাখবো। আমার ঠাকুর ঘর একটা আছে, কিন্তু ওই ঠাকুর ঘরটা শুনলাম নাকি এটা একটু বাস্তু দোষের সমস্যা হচ্ছে ওই ঠাকুর ঘরে, তো ওই ঠাকুর ঘরে রাখা যাবে না। আমাদের ঠাকুর ঘর আলাদা একটা আছে, কিন্তু ওই ঘরে রাখা যাবে না, আমাকে বাইরে করতে হবে, অন্য জায়গায় করতে হবে। যে জায়গাটা দেখেছে সেই জায়গাটা হচ্ছে আমাদের বারান্দা, তো সেই বারান্দাতে করতে গেলে আমাকে বারান্দাটা পুরোপুরি ভেঙে ওই জায়গাটা একটা ঠাকুর ঘর বানাতে হবে, সেটাই করব। কিন্তু তাই বলে এরকম উদলা, এখন আমার বাস্তুদোষ হচ্ছে বলে কি আমি ঠাকুরকে বাইরে বের করে দেবো? না, একদমই নয়, আমি ঘরেই রাখবো, ঠাকুর ঘরে রেখেছি, কিন্তু বারান্দা যখন রাখবো প্রপারলি বারান্দাটাকে আমি কভার করে রাখবো, দরজা দিয়ে রাখবো, যাতে কোনো হাওয়া বাতাস ওখানে না ঢুকে। তোমার কথাই মানতেই পারলাম না যে আমি নিচের ঘরে থাকি, ঠাকুর উপরের ঘরে থাকবে, গরমের মধ্যে থাকবে না। মনের ভক্তিটা বড় ব্যাপার, অছুত নিয়ম ব্যাপারটা আলাদা এবং ভক্তি ব্যাপারটা আলাদা। আমার মনে ভক্তি আছে বলে আমি মাছ মাংস বসে ওখানে খেতে পারবো না, এই ব্যাপারটা আলাদা, এবং আমার মনের ভক্তি আলাদা। মনের ভক্তিটা তুমি বলছো ভালো কথা, তোমার মনের ভক্তি আছে তুমি, কিন্তু আমার মনে হয় ঠাকুর ঘরটা উপরে নিয়ে যাওয়াটা বেটার হবে। তোমার উপরে ঠাকুরটা রাখাই বেটার হবে। সে তুমি টিনের ঘর বানাও, তুমি তো বললে পরে তুমি ফল সিলিং দেবে, চারপাশ দিয়ে তুমি প্লাই দিয়ে ইয়ে করবে, তখন আর গরম লাগবে না, এসি লাগাবে, তখন আর গরম লাগবে না, তখন ঠাকুর আরাম করেই থাকবে। যদি তুমি এই প্ল্যানগুলো তুমি করবে বলেছো, তো তাহলে কেন তুমি ঠাকুর ঘরকে উপরে নেবে না? কেন ঠাকুরকে ওখানে রেখে দেবে? যদি তোমার মনে হয় তুমি মনের ইচ্ছা দিয়ে ঠাকুরকে পুজো করবে, তাহলে ঠাকুরকে ওপরেই রাখো, এটাতে কোনো যায় আসে না সেটা টিনের ঘর না কিসের ঘর। তুমি নিজেই বলেছো টিনের ঘরটাকে আমি ঠিকঠাক করব, মানে সিলিং ঠিক করব, তারপরে চারপাশটা ঠিক করব, তুমি নিজেই বলেছো এসি লাগাবো, তাহলে সেখানে ঠাকুর রাখতে অসুবিধা কোথায় তোমার? এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন। হয়ে গেল। এইবার আসে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ি। আচ্ছা, তুমি না শ্বশুরবাড়ি একমাত্র ছেলের বউ? আমি কালকে এটা দেখে অবাক হয়ে গেলাম। দেখো, একটা ছোট্ট কন্টেন্ট নিয়ে তো আলোচনা করা যায় না। আমার খুব খারাপ লাগলো যে তোমার শ্বশুরবাড়িতে তোমার দাদুর শ্বশুরের সংক্রান্ত কোনো কাজ হচ্ছে, মানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্ভবত একটা কীর্তন দেওয়া হচ্ছে। আগে বা প্রতিবার 7 দিন ধরে 7 দিন ব্যাপী কীর্তন হয়, আর এখন তুমি তোমার শাশুড়ি বললো 3 দিন কীর্তন হবে। তো ব্যাপারটা হলো, তুমি এটা জানোই না কীর্তন হবে কবে, মানে তুমি এটা জানোই না কীর্তন কদিন হবে, তুমি জানোই না কীর্তন বাড়িতে কী কী অনুষ্ঠান হচ্ছে, কী কী আয়োজন হচ্ছে, কী কী আয়োজন হবে, কী প্রয়োজন আছে, কী প্রয়োজন নেই, কোথায় কী করার দরকার, কী করা, মানে কোনো উৎসাহ কীর্তন নিয়ে তোমাদের বাড়িতে আমি তোমাকে দেখলাম না। তুমি ওই বাড়ির বউ এবং ওই বংশেরই একজন কি বলবো,
তোমার দাদু, সেই বংশেরই তো দাদু, তোমারই তো দাদু, তোমার শ্বশুর বাবার শ্বশুরের বাবা, তো তো তারই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে যখন একটা অনুষ্ঠান হবে, সবার প্রথমে বাড়ির বৌমা, যে বাড়ির বৌমা তাকে কিন্তু প্রধান ক্যারেক্টার, তাকে কিন্তু প্রধানভাবে তাকে সব কিছু সামলে নেওয়ার দায়িত্ব নিতে হয়। আমি মনে করি আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সবার প্রথমে কিন্তু দায়িত্বটা আমি নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এটা করবো, এটা করবো, সেটা করবো, এটা করবো, দায়িত্ব নেবো। আমি গাছড়া দিয়ে থাকতে পারবো না। তুমি ব্যাপারটা কি, তুমি অন্য বাড়িতে রয়েছো বলে, তুমি আলাদা খাও বলে তুমি গাছড়া দিতে পারো না? তুমি ওই বাড়ির বৌমা, তুমি এরকম করে গাছড়া দিতে পারো না? তুমি এসে তুমি শাশুড়িকে জিজ্ঞাসা করছো, ও এই বছর 7 দিন করবে না? মানে এমন ভাব, তুমি শাশুড়ির কাছে যাওনি, তুমি আরো পাড়ার প্রতিবেশীর কাছে গেছো, অন্য পাড়ার লোকের কাছে গেছো, যেটা তুমি জানতেই না। তুমি কীর্তন কদিন হবে, অনুষ্ঠান হবে, চারপাশে বাঁধানো হয়ে গেছে, বা কীর্তন শুরু হয়ে গেছে, এবং তুমি বাড়িতে বসে রান্না বান্না করে খাচ্ছ। আমরা তো ওই কীর্তনের মানে দৌড়ঝাঁপ করেই সময় পাবো না। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, রান্না বান্না তো দূরেই থাক, ছেলে মেয়েকে কোনো রকম করে খাইয়ে দিয়ে আমরা তো অন্য কাজেই ব্যস্ত হয়ে থাকবো। কিন্তু তোমার মধ্যে সেরকম কোনো ব্যতিব্যস্তপনা আমি দেখলাম না। মানে আমার শ্বশুরবাড়ির একটা কাজ, শ্বশুরবাড়ির একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে যে তোমার মাথা ব্যথা, সেই অনুষ্ঠান নিয়ে তোমার আগ্রহ, সেই অনুষ্ঠানে কি করবে না করবে এটা নিয়ে যে নতুন একটা উৎসাহ তোমার মধ্যে হয়, মানে তোমার মধ্যে না, মানে প্রত্যেকটা বৌমার হওয়া উচিত, সেটা তোমাদের মধ্যে লক্ষ্য করতে পারলাম না। এই না, তুমি ওই বাড়ির বৌমা, আর বাড়ির বৌমাদের তো এইসব কর্তব্যগুলোই করা উচিত। আমার তো মনে হয় বৌমাদের এই সব প্রত্যেকটা কর্তব্য সুন্দর করে পালন করা উচিত। মানে আমি অবাক হয়ে যাই কিভাবে সম্ভব এরকম হওয়া। মানে আমার বাড়ির অনুষ্ঠান আমি গাছড়া দিয়ে রইলাম, আমার বাড়ির অনুষ্ঠান আমি যাচ্ছি না, আমার বাড়িতে কীর্তন হচ্ছে আমি এখনো পর্যন্ত কীর্তনে পৌঁছলাম না, আমার কীর্তন, আমার বাড়িতে কীর্তন, আমি জানি না আমার কীর্তন কদিন ধরে হবে। মার কাছে আমি জিজ্ঞাসা করছি কদিন ধরে হবে, কি হবে না হবে, সব মার কাছে জিজ্ঞাসা করছি। মানে মার তো বয়স হয়েছে, মারও বয়স হয়েছে, এবং তোমার মার বয়স হোক না হোক, শাশুড়ির বয়স হোক না হোক, একটা বৌমার কর্তব্য সেখানটা গিয়ে আগ বাড়িয়ে সব কিছু নেওয়া। ইগো, যদি তোমার মনে হয় যে না শাশুড়ি আমাকে কিছু দিচ্ছে না, শাশুড়ি আমাকে কিছু বলছে না, আমি কেন বলবো, সর্বপ্রথম তুমি ছোট, শাশুড়ি মা বড়, তোমার ইগোটা ত্যাগ করে তোমাকে নিচু হতে হবে। নিচু হয়ে ইগো ত্যাগ করে তোমাকে মার কাছে যেতে হবে, মার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কাজগুলো ছিনিয়ে নিয়ে কাজগুলো করতে হবে। দাও তোমাকে করতে হবে না, তুমি বসো তো, তুমি কীর্তনে মজা করো তো, কীর্তন করো তো তুমি, আমি বাকি কাজগুলো সামলে নিয়েছি। এগুলো কর্তব্য, এগুলো দায়িত্ব, কিন্তু তোমাকে না কোনো দায়িত্ব, কোনো কর্তব্য, কোনো কিছুর মধ্যে দেখতে পাচ্ছি না। তুমি দিব্যি ঘুরে বেড়াচ্ছ, খাচ্ছ যাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ নিজের ব্যবসা এবং নিজের ব্লগিং নিয়ে। মানে এটা কীভাবে সমাজে তুমি কী বার্তা দিচ্ছ, যে পরিবার একত্রিত থাকতে হয়, পরিবারের সমস্ত দায়িত্ব নিতে হয়, পরিবারকে এরকম করে ধরে রাখতে হয়, পরিবারকে আগলে রাখতে হয়, পরিবারের সমস্ত কিছু নিয়ে চলতে হয়, এই যে বার্তা প্রদান করা, তো কোনো বার্তাই তো তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। কোনো ব্লগার ঠিকঠাক করে বার্তা প্রদান করতে পারো না, অথচ তোমরা বড় বড় ব্লগার হয়ে বসে রয়েছো। কোনো, কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না, এরকমও বৌমা হয় বাড়ির বৌমা। অবাক লাগে আমার। শুধু জামা কাপড় দিলে, শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করলে বৌমার কর্তব্য হয় না। যেরকম টাকা পয়সা দরকার, সেরকম মনের থেকে আগ্রহটাও দরকার, সেরকম কর্ম করাটাও ভীষণ পরিমাণে দরকার, আগলে রাখাটাও ভীষণ পরিমাণে দরকার, সবাইকে একসাথে জুড়ে রাখাটাও ভীষণ পরিমাণে দরকার। বুঝতে পেরেছো? এবং তোমার শাশুড়ি এরকম তো আমার মনে হয় না, কিন্তু তুমি আপন করে নিতে পারো নি ঠিকঠাক করে। বুঝতে পেরেছো? এই জায়গাটাতেই আমার খারাপ লেগেছে গতকালকে তোমার এই ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি। বাড়ির বৌমাও জানে না যে কয়দিন কীর্তন হবে। উফ, তো চলো এখানে রাখলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।